5 মামলায় মামুনুল হকের জামিন। নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ কমতে শুরু করেছে। সুশীলরা কি পিছু হটল? নতুন জোট নিয়ে বিএনপিতে ভজঘট। খালেদা জিয়াকে ভয় পায় সরকার, বললেন নোমান। এবার দেখুন বিস্তারিত। 5 মামলায় মামুনুল হকের জামিন। ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় করা 5 মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুল হকের আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। প্রসঙ্গত, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক 2013 সালের 5 মে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও সহিংসতার পর বিভিন্ন সময় আলোচনায় আসেন। এর মধ্যে হেফাজত ইসলামের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরেরও বিরোধিতা করেন তিনি। এ নিয়ে 2021 সালের 26 মার্চ বাইতুল মোকাররমের সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতায় অন্তত 17 জনের মৃত্যু হয়। এসব ঘটনায় ঢাকা ও নারায়ণগঞ্জে মামুনুল হকের বিরুদ্ধে 3 ডজন মামলা হয়। একই বছরের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি রিসোর্টে একই নারীসহ ঘেরাও হন মামুনুল হক। এক পর্যায়ে রিসোর্টে হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেন হেফাজতের কর্মীরা। 18 এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রয়্যাল রিসোর্ট কাণ্ডের 27 দিন পর 30 এপ্রিল সোনারগাঁও থানায় হাজির হয়ে কথিত স্ত্রী মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। অপরদিকে নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ কমতে শুরু করেছে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গত 1 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর বেশ তৎপর। বিভিন্ন সময় তারা বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার ইত্যাদি নিয়ে কথা বলেছে এবং উচ্চ পর্যায়ের মার্কিন এবং পশ্চিমা প্রতিনিধি বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশে আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয়, সে ব্যাপারেও তারা অনেক মাথা ব্যথা দেখিয়েছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশে আগামী নির্বাচন কিভাবে হবে এ নিয়ে প্রকাশ্যে বিভিন্ন সময় বক্তৃতা, বিবৃতি দিয়েছেন। এমনকি 2 দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে তাদের অভিপ্রায়ের কথা বলেছেন। কিন্তু সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা যে দাতা দেশগুলোর যে চাপ ছিল, সেই চাপ কমে যেতে শুরু করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক সংবাদ সম্মেলনে বলেন, জাতীয় নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচন বিষয়ে এর বেশি কিছু বলার নেই। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন বক্তব্য বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নমনীয় অবস্থানকেই নির্দেশ করে। অন্যদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একই মনোভাব ব্যক্ত করেছেন বন্ধু দেশ জাপান। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 দেশ সফরে এখন দেশের বাইরে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী এই সফরের প্রেক্ষাপটে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মনোভাব পাল্টে গেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এই সফরের মধ্য দিয়ে নির্বাচন সম্পর্কে সরকারের অবস্থান এবং অঙ্গীকার সুস্পষ্ট করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ফলে নির্বাচন নিয়ে যে কূটনীতি এবং বাংলাদেশকে চাপে ফেলার যে চেষ্টা, সেই চাপ এখন অনেকটাই নমনীয় হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এমন একটি নির্বাচনের আয়োজন করা যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। কোন দল অংশগ্রহণ করলো, কোন দল অংশগ্রহণ করল না, সেটি বড় বিষয় না, বরং অর্থপূর্ণ নির্বাচন আয়োজন করাই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ। অপরদিকে সুশীলরা কি পিছু হটল? কদিন আগে বাংলাদেশের সুশীল সমাজ অত্যন্ত সরব ছিল। সরকারের বিরুদ্ধে মানবাধিকার ইস্যুতে অর্থনৈতিক সংস্কার ইত্যাদি নিয়ে তাদের সোচ্চার জনগণের কাছে দৃশ্যমান হয়েছিল। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হতে পারে, সরকারের অধীনে কেন নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, ইত্যাদি নিয়ে এক ধরনের উন্মাদনা দেশের কতিপয় সুশীলের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল। সুশীল নিয়ন্ত্রিত প্রধান একটি জাতীয় দৈনিক এই সমস্ত বক্তব্যের মূল প্রচারক হিসেবে বিবেচিত হচ্ছিল। একই প্রতিষ্ঠানের বাংলা এবং ইংরেজি 2টি সংবাদপত্র লাগাতারভাবে সরকারের বিরুদ্ধে নেতিবাচক খবর প্রচার, মানবাধিকার ইস্যু, অর্থনৈতিক সংকটের ইস্যু এবং আগামী নির্বাচন ইস্যু নিয়ে সরকারকে কোণঠাসা করার একটি পরিকল্পনা ছিল। স্পষ্টতই সে সময় মনে করা হচ্ছিল যে সুশীলদের একটি আলাদা নীল নকশা এবং পরিকল্পনা আছে। ক্ষমতায় আসার জন্য সুশীলরা দেশের রাজনৈতিক একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে বলে কেউ কেউ অভিযোগ করেছিলেন।
এমনকি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত সুশীলদের ষড়যন্ত্রের কথা জাতীয় সংসদে উন্মোচন করেছিলেন, কিন্তু গত এক মাস ধরে সুশীলরা এক ধরনের নীরবতা পালন করছেন। সুশীলদের এখন বিভিন্ন বিষয়ে তেমন সোচ্চার হতে দেখা যাচ্ছে না, বরং তারা পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল গ্রহণ করছেন। কেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথম আলো স্বাধীনতা দিবসে একটি ভুয়া খবর পরিবেশন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। একজন কিশোরকে দিয়ে স্বাধীনতাকে কটাক্ষ করে একটি বক্তব্য প্রচার করে। পরবর্তীতে দেখা যায় যে ওই বক্তব্যটি আসলে কিশোরের নয়। পরবর্তীতে প্রথম আলোর পক্ষ থেকে বলা হয় জাকির নামে একজন ব্যক্তি ওই মন্তব্যটি করেছেন, কিন্তু সেই জাকিরকে এখন পর্যন্ত প্রথম আলো কর্তৃপক্ষ হাজির করতে পারেনি। এই নিয়ে প্রথম আলোর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিবেদককে গ্রেফতার করা হয়। প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধেও পরবর্তীতে মামলা করা হয়। তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। আজ তিনি নিম্ন আদালত থেকে জামিন গ্রহণ করলেন। এর কারণে সুশীল গোষ্ঠী খানিকটা ভয় পেয়েছে বলে অনেকে মনে করছেন। এজন্য তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অপরদিকে নতুন জোট নিয়ে বিএনপিতে ভজঘট। সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য বিএনপি নতুন জোটের কথা ভাবছিল, আর এই ভাবনা থেকে গত 4 মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পালা করে বৈঠক করছে দীর্ঘ 16 বছরের বেশি ক্ষমতার বাইরে থাকা এই রাজনৈতিক দলটি। কিন্তু জোট গঠন করতে গিয়ে ভজঘট হয়েছে খোদ বিএনপিতে। বিএনপির মধ্যে এ নিয়ে মত দ্বৈততা, বিভক্তি এবং তিক্ততা চরম আকার ধারণ করেছে। আর এ কারণে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো জোট গঠন করতে পারেনি বিএনপি। গত বছরের মাঝামাঝি সময়ে বিএনপি ঘোষণা করেছিল যে সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করবে বিএনপি। তাদের প্রধান দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন। আর এই লক্ষ্যে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পালা করে বৈঠক করা শুরু করে। এই ধারায় 22টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে। পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয় এই বৈঠকের আলোকে তারা একটি অভিন্ন কর্মসূচি প্রণয়ন করবেন। এই অভিন্ন কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলন করা হবে। অপরদিকে খালেদা জিয়াকে ভয় পায় সরকার, বললেন নোমান। সরকার রাজনৈতিকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভয় পায় বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাল নোমান। বিকেলে চট্টগ্রাম মহানগরী দলীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের র্যালি ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নোমান বলেন, আজ এমন এক সময় আমরা মে দিবস পালন করছি যখন বেগম খালেদা জিয়া গৃহবন্দী। সরকার খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ভয় পায়, তাই তাকে মোকাবেলা করার সাহস আওয়ামী লীগের নেই। বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। লড়াই করে রক্ত দিয়ে আমরা খালেদা জিয়াকে মুক্ত করে আনব। রক্তবিহীন কোনো সংগ্রাম কখনো সফল হয়নি। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো প্রতি বছর শ্রমিকদের বেতন বাড়িয়ে সমস্যার সমাধান করে, কিন্তু বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো শ্রমিকদের 8 ঘন্টা শ্রমের দাবি এখনো পূরণ করেনি। তাই আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের দাবি আদায় করতে হবে।